গল্পের শুরুতেই আমরা শংকে দেখতে পাই সে ক্লাসরুমের একদম পেছনের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। চারপাশের কোলাহল যেন তাকে স্পর্শও করতে পারছে না। জন্মগতভাবেই শং ভীষণ লাজুক আর অন্তর্মুখী। মানুষের ভিড়ে সে বরাবরই নিজের অস্তিত্ব লুকিয়ে রাখতে পছন্দ করে। কিন্তু বিপত্তি ঘটল যখন ক্লাসের প্রফেসর হঠাৎ তার নাম ধরে ডেকে উঠলেন, শং, তোমার প্রেজেন্টেশনটা সামনে এসে সাবমিট করো। প্রফেসরের গম্ভীর কণ্ঠস্বর শুনে শংয়ের বুকটা কেঁপে উঠল। ধীর পায়ে সে যখন সামনে গিয়ে দাঁড়ালো, ক্লাসের সবার উৎসুক দৃষ্টি তার ওপর পড়ল। এতগুলো মানুষের সামনে কথা বলা শংয়ের কাছে পাহাড় ডিঙানোর মতো কঠিন। নার্ভাসনেসে তার হাত পা কাঁপতে শুরু করলো, কপালে জমে উঠল বিন্দু বিন্দু ঘাম। অন্যদিকে শহরের এক ব্যস্ত স্টুডিওতে চলছে গ্ল্যামারাস ফটোশ্যুট। সেখানে আমাদের গল্পের নায়ক জিয়ং এক নামকরা ফিমেল মডেল রিমের সাথে পোজ দিতে ব্যস্ত। জিয়ং বেশ আত্মবিশ্বাসী এবং হ্যান্ডসাম, কিন্তু ইন্ডাস্ট্রির বাস্তবতা তাকে প্রায়ই আহত করে। ফটোশ্যুট চলাকালীন হঠাৎ ক্যামেরাম্যান জিয়ংকে একপাশে সরে যেতে বলে শুধু রিমের সিঙ্গেল শট নিতে শুরু করলেন। একজন পেশাদার মডেল হিসেবে এই অবজ্ঞা জিয়ংয়ের সহ্য হলো না। তার চোখে মুখে রাগের আভা ফুটে উঠল। বন্ধু নুক পরিস্থিতি বুঝতে পেরে জিয়ংয়ের মেজাজ ঠান্ডা করতে এগিয়ে এলো। সে নিজের ফোন বের করে জিয়ংয়ের ছবি তুলতে শুরু করলো এবং মজার মজার কথা বলে তাকে হাসানোর চেষ্টা করলো। জিয়ং তখন তার রাগ ভুলে ক্যামেরার সামনে অদ্ভুত সব ফানি পোজ দিতে শুরু করলো। হাসতে হাসতেই সে নুককে সাবধান করে দিল, খবরদার, এই ফালতু পোজের ছবিগুলো কিন্তু আবার ইন্টারনেটে পোস্ট করিস না। কিছুক্ষণ পর শট শেষ করে রিম জিয়ংয়ের কাছে এলো। আলতো হেসে বলল, তুমি মাঝপথে চলে এলে কেন জিয়ং? তোমার সাথে কাপড় শটগুলো দিতে আমার বেশ ভালোই লাগছিল। জিয়ং একটা দীর্ঘশ্বাস ফেলে ম্লান হাসল। অত্যন্ত শান্ত গলায় সে জবাব দিল, ঠিক আছে রিম, ওসব নিয়ে ভেবো না, এখন তোমারই সময় চলছে। স্পটলাইট তোমার উপর থাকাই স্বাভাবিক। কথাটা শেষ করেই এক মুহূর্ত দেরি না করে জিয়ং সেখান থেকে বেরিয়ে গেল। তার এই গাম্ভীর্যের আড়ালে যে একরাশ অভিমান লুকিয়েছিল তা কেউ টেরি পেল না। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই শংকে স্কুল ছুটি হওয়ার পর সে ধীর পায়ে তার বাড়ির দিকে ফিরছিল। রাস্তার ধারের একটি শোরুমের কাচের ওপারে সাজানো একটি অপূর্ব গাউন দেখে সে থমকে দাঁড়ালো। অপূর্ব রঙের সেই পোশাকটির দিকে তাকিয়ে শং দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবল, ইস, পোশাকটি কত সুন্দর, না জানি কোনো রাজকন্যার মতো দেখতে মেয়ে এটি পরার সুযোগ পাবে। ঠিক সেই মুহূর্তেই তার পাশ দিয়ে অত্যন্ত স্মার্ট এবং আত্মবিশ্বাসী একটি মেয়ে হেঁটে গেল। তাকে দেখে শংয়ের মনে হলো এমন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েরাই হয়তো এই সুন্দর ড্রেসগুলোর আসল দাবিদার। ক্ষণিকের জন্য শং নিজেকে সেই নীল পোশাকে কল্পনা করে নিল। আয়নায় দেখল এক অন্য শংকে, যে কিনা অনেক বেশি সাহসী। কিন্তু পরক্ষণেই সংবিত ফিরে পেয়ে সে মুচকি হাসল। বুঝতে পারল এটা শুধুই তার মনের কোণের সুপ্ত বাসনা মাত্র। সামনে কিছুটা এগোতেই শং দেখল এক জায়গায় বেশ ভিড় জমেছে। কৌতূহল নিয়ে উঁকি দিতেই সে দেখল একদল তরুণ তরুণী গোল হয়ে বসে তাদের বন্ধু সিয়ার স্কেচ তৈরি করছে। সেই ভিড়ের মাঝে একজনের দিকে তাকাতেই শংয়ের চোখের পলক স্থির হয়ে গেল। ছেলেটির নাম চই। তার তীক্ষ্ণ নজর আর ড্রয়িং পেপারের নিবিষ্ট মনোযোগ দেখে শং মনে মনে ভাবল, ছেলেটা কি দারুণ হ্যান্ডসাম। ঠিক সেই মুহূর্তে চই মাথা তুলে সরাসরি শংয়ের চোখের দিকে তাকালো। ধরা পড়ে যাওয়ার লজ্জায় শং যখন সেখান থেকে পালানোর পথ খুঁজছিল, ঠিক তখনই চই উঠে এসে তার পথ আগলে দাঁড়ালো। মৃদু হেসে সে জিজ্ঞেস করল, শোনো, তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে? আমাদের এই স্কেচিং সেশনে তুমি কি মডেল হতে পারবে? এই কথা শুনে শং তো রীতিমতো আকাশ থেকে পড়ল। এত হ্যান্ডসাম আর পপুলার দেখতে একটা ছেলে তার কাছে সাহায্য চাইছে। প্রথমে না বলতে চাইলেও চইয়ের বারবার অনুরোধ আর বিনয়ী হাসির কাছে শং হার মানল। সে রাজি হয়ে গেল। অন্যদিকে শংয়ের দুই প্রাণের বান্ধবী নিনা আর আয়না তাকে হন্যে হয়ে খুঁজছিল। ভিড়ের মাঝে উঁকি দিয়ে তারা যা দেখল তাতে তাদের চোখ চড়ক গাছ। মাঝখানে দাঁড়িয়ে আছে তাদের লাজুক শং, আর তাকে ঘিরে একদল শিল্পী পেন্সিল চালাচ্ছে। বেচারা শংয়ের জন্য বিষয়টা মোটেও সহজ ছিল না। এত মানুষের চোখের সামনে দাঁড়িয়ে থাকা তার জন্য রীতিমতো কল্পনার চেয়েও কঠিন। সে নার্ভাস হয়ে বারবার এদিক ওদিক তাকাচ্ছিল। তার অস্থিরতা চইয়ের নজর এড়াল না। চই দূর থেকে ইশারায় তাকে শান্ত থাকতে বলল এবং একটি মিষ্টি হাসি দিয়ে সাহস জোগালো। চইয়ের সেই ভরসা শংয়ের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল। সে শান্ত হয়ে বসল। কিছুক্ষণ পর স্কেচ করা শেষ হলে সবাই তাদের ড্রয়িংগুলো শংয়ের হাতে দিল। কিন্তু হায়, এক একজন শংকে এমন বিশ্রীভাবে এঁকেছে যেটা দেখে চেনার উপায় নেই। অদ্ভুত সব কার্টুনের মতো ড্রয়িং দেখে পাশে দাঁড়িয়ে থাকা নিনা আর আয়না হাসিতে ফেটে পড়ল।
সবার শেষে চই তার স্কেচবুকটা সঙের দিকে বাড়িয়ে দিল। সেখানে দেখা গেল এক অনিন্দ সুন্দর প্রতিচ্ছবি, যা হুবহু সঙের মতো। চই নিচু গলায় বলল, যদি আমার কাজ তোমার পছন্দ হয় তবে এই নাম্বারে কল করে জানিও। আর হ্যাঁ, তোমার নামটা কি জানা যাবে? সং লাল হয়ে নিচু স্বরে জবাব দিল, আমার নাম সং। চই সঙের নাম শোনার পর তার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল এবং বলল, সং, খুব সুন্দর নাম। আমি নিশ্চিত এই নামটা আমি কখনোই ভুলবো না। কথা কি বলে চই তার বন্ধুদের সাথে সেখান থেকে বিদায় নিল। চই চলে যাওয়ার পর সঙের দুই বান্ধবী নীনা আর আয়না উৎসুক হয়ে তার হাতের স্কেচটি দেখল। ড্রয়িং পেপারটা দেখা মাত্রই ওদের চোখ কপালে উঠল। বাকিরা সঙের প্রতিচ্ছবি বিচ্ছিরিভাবে আঁকলেও চইয়ের আঁকা স্কেচটি ছিল নিখুঁত এবং জীবন্ত। প্রতিটি রেখায় যেন সঙের প্রতি এক ধরনের মুগ্ধতা ফুটে উঠেছে। আয়না উত্তেজনায় বলে উঠল, আরে সং, এ তো জাস্ট অসাধারণ। চই তো দেখছি জাদুকর, তোর এখনই ওকে কল করা উচিত। নীনাও তাতে সায় দিল, কিন্তু সং লজ্জায় কুকড়ে যাচ্ছিল। সে কোনোভাবেই অপরিচিত কাউকে হুট করে কল করতে রাজি নয়। কিছুক্ষণ পর তারা তিনজনে পাশের একটি ক্যাফেতে বসেছিল। আয়না আর নীনা যেন পণ করেছে আজ তারা চইয়ের সাথে সঙের যোগাযোগ করিয়েই ছাড়বে। সং বারবার না করা সত্ত্বেও তারা তাকে জোর করতে শুরু করলো, প্লিজ সং, অন্তত ধন্যবাদ দেওয়ার জন্য হলেও একটা ফোন কর। আয়না জেদ ধরল। সং তখনও মাথা নিচু করে বসে আছে। ঠিক তখনই নীনা সংকে কথার মধ্যে আটকে রাখলো, আর আয়না চুপিসারে সঙের ফোনটা টেবিল থেকে তুলে নিয়ে চইয়ের দেওয়া নাম্বারে ডায়াল করে দিল। ফোন বাজার শব্দ শুনে সঙের হার্টবিট বেড়ে গেল। কল রিসিভ হতেই আয়না ফোনটা সঙের কানের কাছে ধরল। ওপাশ থেকে একটি গভীর এবং শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো সং, তুমি কল করবে জানতাম। চইয়ের মুখে নিজের নাম শুনে সং যেন বাকরুদ্ধ হয়ে গেল। সে কিছু বলার আগেই চই তাকে চমকে দিয়ে বলল, সং, তুমি কি আমাদের স্কেচিং গ্রুপ স্পিরিট ফিঙ্গার্সে জয়েন করতে চাও? আমরা সবাই তোমার অপেক্ষায় আছি। সং তোতলাতে তোতলাতে বলল, কিন্তু আমি তো ড্রয়িং একদমই জানি না, আমি ওখানে গিয়ে কি করব? চই ফোনের ওপাশ থেকে মৃদু হাসল। সেই হাসির শব্দে সঙের সমস্ত জড়তা যেন মুহূর্তেই উবে গেল। চই বলল, পটু, হওয়াটা জরুরি নয় সং, আমাদের সাথে সময় কাটানো আর সেই মুহূর্তগুলোকে উপভোগ করাটাই আসল। বাকিটা আমি সামলে নেব। এখন বলো, আসবে তো? সং ফোনের ওপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার একঘেয়ে শান্ত জীবনে যেন এক রঙিন ঝড়ের পূর্বাভাস নিয়ে এসেছে এই চই। সে বুঝতে পারল না কি বলবে, তবে তার অবচেতন মন হয়তো ইতিমধ্যেই হ্যাঁ বলে দিয়েছে। চই ফোন রাখার পর পাশে দাঁড়িয়ে থাকা সিয়া অধীর আগ্রহে জিজ্ঞেস করল, কি হলো চই? সং কি আমাদের স্পিরিট ফিঙ্গার্সে যোগ দিতে রাজি হয়েছে? চই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সরাসরি হ্যাঁ বলেনি, হয়তো ওর একটু ভাবার সময় চাই। মেয়েটা বড্ড লাজুক। এরপর চই সংকে একটি মেসেজ পাঠালো, তোমার যখন ইচ্ছা জয়েন করতে পারো। আমাদের আড্ডার ঠিকানাটা পাঠিয়ে রাখলাম। কাল আমরা সবাই ওখানে থাকব। এলে খুব খুশি হব। রাতের নিস্তব্ধতায় পড়ার টেবিলে বসে সং বারবার চইয়ের মেসেজটা পড়ছিল। কৌতূহলবশত সে চইয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে ঢুকল। সেখানে প্রতিটি ছবিতে চইয়ের পাশে সিয়াকে দেখে সঙের বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। সে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, সিয়া কত সুন্দর আর আত্মবিশ্বাসী। ওই বোধহয় চইয়ের গার্লফ্রেন্ড। আমার মতো সাধারণ মেয়ের সেখানে জায়গা কোথায়? তবুও মনের এক কোণে লুকিয়ে থাকা ইচ্ছা থেকে সে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে ফেলল। সাথে সাথেই চইয়ের রিপ্লাই এলো, কালকে সময় আর লোকেশন নিশ্চিত করে। সঙের ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। পরের দিন সকালে সঙের মা তাকে টিউশনে পৌঁছে দিতে যাচ্ছিলেন। গাড়িতে বসে মা তিক্ত স্বরে বললেন, সং, তোমার সাজগোজ আর চলাফেরা একদম আন্টিদের মতো। একটা তরুণী মেয়ের মতো কি একটু স্মার্ট হওয়া যায় না? নিজেকে এভাবে গুটিয়ে রাখো কেন? মায়ের এই ক্রমাগত সমালোচনা সঙের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। সে কান্না ভেজা গলায় চেঁচিয়ে উঠল, এই সব কিছুর জন্য আপনিই দায়ী মা। আপনি আমাকে কোনোদিন নিজের মতো করে বাড়তে দেননি। সবসময় ভুল ধরে ধরে আমাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছেন। মা স্তম্ভিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর কঠোর গলায় বললেন, আমি তোমার এই মানসিক সমস্যার চিকিৎসা করাবো। প্রয়োজনে একজন পার্সোনাল গাইড রাখবো। তুমি শুধু পড়াশোনায় মন দাও, বাকিটা আমি বুঝবো। গাড়ি টিউশন সেন্টারের সামনে থামতেই সং কোনো কথা না বলে নেমে গেল। কিন্তু তার গন্তব্য আজ পড়ার টেবিল নয়। মা চলে যেতেই সং উল্টো দিকের একটি শপিং মলের ওয়াশরুমে ঢুকে পড়ল। সে আজ চইয়ের সামনে নিজেকে একটু সুন্দর করে তুলে ধরতে চায়। কাপা কাপা হাতে সে যখন মেকআপ করছিল, ঠিক তখনই সেখানে কয়েকটা উদ্ধত মেয়ে ঢুকল। মেয়েগুলোর সঙ্গে একা পেয়ে বিদ্রুপ করতে শুরু করলো। আরে দেখো দেখো, এই আনস্মার্ট মেয়েটা আবার মেকআপ করতে শিখেছে।
তারা সোংকে ঘিরে ধরে হেনস্থা করতে লাগল। সোং মিনতি করে বলল, প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু তারা তার কথা শুনল না, বরং জোর করে সোংয়ের মুখে বিশ্রীভাবে মেকআপ লেপে দিতে লাগল। সেই অপমানের মুহূর্তে সং ফ্ল্যাশব্যাকে ফিরে গেল। ছোটবেলা থেকেই সে ছিল বড্ড নাজুক। স্কুলে দৌড় প্রতিযোগিতায় সবার শেষে থাকা থেকে শুরু করে কোনো কাজে সফল হতে না পারা, ব্যর্থতা যেন তার ছায়া হয়ে আছে। আজ যখন সে নিজের খোলস ভেঙে বের হতে চেয়েছে, সমাজ আবারও তাকে টেনে নিচে নামাতে চাইছে। দৃশ্য বর্তমানে ফিরে আসে। আমরা দেখতে পাই শপিং মলের ওয়াশরুমে সেই উদ্ধত মেয়েগুলো সঙের মুখে বিশ্রীভাবে মেকআপ লেপে দিয়ে হাসাহাসি করতে করতে চলে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত চেহারা দেখে সঙের মনে হলো তার পৃথিবীটা ভেঙে পড়েছে। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল জিয়ং। সঙকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখেও সে কোনো ভ্রুক্ষেপ না করে অস্থির গলায় বলল, তোমার কাছে কি টিস্যু আছে? খুব জরুরি। সং কিছু বুঝে ওঠার আগেই জিয়ং তার হাত থেকে টিস্যুর প্যাকেটটা এক প্রকার কেড়ে নিয়ে ভেতরের দিকে ছুট দিল। যাওয়ার আগে শুধু বলে গেল, একদম এখান থেকে নড়বে না, আমার জন্য এখানেই অপেক্ষা করো। সং দ্বিধায় পড়ে গেল। সে মনে মনে ভাবল, এই অদ্ভুত ছেলেকে তো আমি চিনি না, তাহলে কেন ওর জন্য অপেক্ষা করব? কিন্তু তার অবচেতন মনের ভীরুতা তাকে ওখান থেকে সরতে দিল না। সে ঠায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর জিয়ং বের হয়ে সংকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আরে তুমি আসলেই অপেক্ষা করছো? তুমি তো বড্ড সহজ সরল মেয়ে। সং নিচু স্বরে বলল, তুমি তো বললে অপেক্ষা করতে। জিয়ং হেসে উঠল। তারপর গম্ভীর হয়ে বলল, আমি দেখেছি ওই মেয়েগুলো তোমার সাথে কি করছিল। তোমাকে এভাবে সহ্য করলে চলবে না সং, তোমাকে প্রতিশোধ নিতে হবে। সং অবাক হয়ে জিজ্ঞেস করল, আমি আবার কিভাবে প্রতিশোধ নেব? জিয়ং তখন তাকে অদ্ভুত সব কায়দায় চোখে চোখ রেখে কথা বলা শেখাতে শুরু করল। তার সেই দেয় অদ্ভুত সব ভঙ্গি, অদ্ভুত তাকানো দেখে সং মনে মনে ভাবল, এই ছেলের মাথায় নির্ঘাত সমস্যা আছে। সং যখন বিরক্ত হয়ে চলে যেতে চাইল, জিয়ং তাকে বাধা দিয়ে বলল, এখনই যেও না, তোমাকে আরও অনেক কিছু শেখাতে হবে। তবে সঙের বিরক্তি দেখে জিয়ং নরম হল। টিস্যুর প্যাকেটটা ফেরত দিয়ে শান্ত গলায় বলল, তুমি কোনো অন্যায় করনি সং, তাই কাউকে ভয় পাওয়ার প্রয়োজন তোমার নেই। জিয়ংয়ের এই শেষ কথাটি সঙের মনের গভীরে গেঁথে গেল। সে আয়নায় নিজের মুখটা ভালো করে পরিষ্কার করে নিল। আজ তার মধ্যে এক নতুন মনোবল কাজ করছে। চইয়ের মেসেজ আসতেই সে আত্মবিশ্বাসের সাথে রিপ্লাই দিল, হ্যাঁ চই, আমি পথেই আছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। অন্যদিকে জিয়ং তার দুই বন্ধু নুক এবং লির সাথে দেখা করতে এলো। সেখানে সে অবাক হয়ে দেখল শপিং মলে সঙকে বুলি করা সেই তিনটি মেয়ে নুকদের সাথে আড্ডা দিচ্ছে। নুক জিয়ংকে পরিচয় করিয়ে দিয়ে বলল, জিয়ং, এরা রিমের বান্ধবী এবং এই ইন্ডাস্ট্রির নতুন মডেল। জিয়ংয়ের সাথে দেখা করতে পেরে মেয়েগুলো যখন খুশিতে আত্মহারা, জিয়ং তখন ঠান্ডা চোখে তাদের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের চিনি। শপিং মলে একটা মেয়ের সাথে তোমরা যা করছিলে সেটা আমি নিজের চোখে দেখেছি। জিয়ংয়ের এমন সরাসরি অভিযোগে মেয়েগুলোর মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। এদিকে সং পৌঁছে গেছে চইয়ের দেওয়ার ঠিকানায়। রিসেপশনিস্ট তাকে একটি নীল রঙের দরজার দিকে ইশারা করে বলল, ভেতরে যান। সং ধীর পায়ে নীল দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করল। ভেতরে পা রাখতেই তার মনে হলো সে কোনো রূপকথার জগতে চলে এসেছে। চারদিকে আর্ট পেপার, রঙের ছড়াছড়ি আর পিয়ানোর এক মায়াবী সুর। ঠিক মাঝখানে বসে চই তন্ময় হয়ে পিয়ানো বাজাচ্ছে। সং সেই মায়াবী সুর আর চইয়ের দিকে তাকিয়ে অদ্ভুত এক ঘুরে হারিয়ে গেল। হঠাৎ চইয়ের এক বন্ধু সঙের কাঁধে আলতো টোকা দিয়ে বলল, আরে দরজার সামনে এইভাবে মূর্তির মতো কেন দাঁড়িয়ে আছো? ভেতরে আসো। সং চমকে উঠল। তার সেই রঙিন কল্পনা নিমেষেই উবে গেল। সে দেখল গ্রুপের সবাই তার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। সবার এমন আন্তরিকতা দেখে সঙের চোখের কোণে জল জমে উঠল। সিয়া ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হলো? আমরা কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়েছি? সং চোখের জল মুছে মৃদু স্বরে বলল, না, আসলে আমি অভ্যস্ত নই। তোমরা এত সহজে আমাকে আপন করে নিলে যে আমি ইমোশনাল হয়ে পড়েছি। সঙের সারলু দেখে সবাই তাকে একসাথে জড়িয়ে ধরল। সং মনে মনে ভাবল, এই মানুষগুলো অদ্ভুত হলেও খুবই চমৎকার। এরপর শুরু হলো সঙের রঙের নাম খোঁজার পালা। চই প্রস্তাব করল, কেননা ওর নাম রাখা হোক বেবি ব্লু। নামটা সঙের খুব পছন্দ হলো। সে হাসি মুখে রাজি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে নাটকীয়ভাবে ঘরে প্রবেশ করল জিয়ং।
জিয়ংকে দেখে সঙের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে হাত দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করতে লাগলো। গ্রুপের অন্য এক সদস্য হিয়ং মজা করে বলল, কি ব্যাপার, মুখ লুকাচ্ছ কেন? আমরা বয়সে বড় বলে কি লজ্জা পাচ্ছ? সিয়া জিয়ংকে দেখেই তেড়ে গেল, এত দেরি করে কেন এসেছিস? এরপর সবাই নিজ নিজের জায়গায় বসে স্কেচ করতে শুরু করলো। সং অনেক চেষ্টা করেও সাদা কাগজে একটা দাগ কাটতে পারল না। চই তার দ্বিধা বুঝতে পেরে অভয় দিল, ব্যস্ত হইও না, তুমি আজ নতুন, শুধু পরিবেশটা উপভোগ করো। সং তখন হিয়ংয়ের কাছে চুপি চুপি জিয়ং সম্পর্কে জানতে চাইল। জিয়ং তখন সোফায় শুয়ে ফোনে বুঁদ হয়ে আছে। হিয়ং ফিসফিস করে বলল, জিয়ং একজন প্রফেশনাল মডেল, ও আজ আমাদের লাইভ মডেল হিসেবে পোজ দেবে। হঠাৎ জিয়ং উঠে দাঁড়িয়ে তার শার্ট খুলে ফেলল। সিয়া রেগে চিৎকার করে উঠল, এই ছেলে, অসভ্যতা করিস না, তাড়াতাড়ি কাপড় পর। সিয়ার ধমকে জিয়ং দমে গেলেও গ্রুপের অন্য সদস্য ডং এক দারুণ বুদ্ধি দিল। জিয়ং আর সং তো সমবয়সী, তাহলে ওদের দুজনকে নিয়ে একটা কাপল স্কেচ করলে কেমন হয়? আইডিয়াটা সবার মনে ধরল। সংকে জিয়ংয়ের পাশে গিয়ে দাঁড়াতে হলো। সং তখন লজ্জায় মুখ লুকানোর আপ্রাণ চেষ্টা করছিল, আর চইয়ের কথা ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই জিয়ং পেছন থেকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুমি আমাকে আগে থেকেই চেনো তাই না? চমকে উঠে সং পেছনে ঘুরতে গেলে তার মাথার সাথে জিয়ংয়ের নাকের সজোরে ধাক্কা লাগলো। জিয়ংয়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলে সে রাগে ফেটে পড়ল। সং ভয়ে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে বাড়ি চলে এলো। রাতের বেলা মেঝের ওপর শুয়ে শুয়ে সং যখন জিয়ংয়ের কথা ভাবছিল, তখনই তার ফোনে একটা নোটিফিকেশন এলো। গ্রুপ চ্যাটে জানানো হয়েছে যে জিয়ংকে তাদের স্থায়ী মডেল হিসেবে রাখা হয়েছে। রাগের মাথায় সং রিপ্লাই লিখল, আমাদের কোনো মডেলের প্রয়োজন নেই। কিন্তু পরক্ষণেই ভয় পেয়ে সে মেসেজটি ডিলিট করে দিল। কিন্তু জিয়ং ততক্ষণে মেসেজটি দেখে ফেলেছে। জিয়ং রাগে অগ্নিশর্মা হয়ে সংকে ব্যক্তিগতভাবে মেসেজ দিল, তুমি আমাকে সরাতে চাইছিলে কেন? আমার হাতে মরতে চাও? সং ভয়ে নীল হয়ে গেল এবং কোনো উত্তর দিতে পারল না। জিয়ং ভাবল সং তাকে ইগনোর করছে, তাই সে একের পর এক মেসেজ পাঠাতে থাকল। সং খেয়াল করল জিয়ংয়ের প্রতিটি মেসেজে প্রচুর বানান ভুল। সে অবাক হয়ে ভাবল, এত বড় স্কুলে পড়েও জিয়ং এত ভুল লেখে কেন? ওদিকে সঙের রিপ্লাই না পেয়ে জিয়ং পাগলের মতো তার ফোন আর ওয়াইফাই চেক করতে লাগলো। তার বন্ধু লি হেসে কুটিপাটি হয়ে বলল, আরে ফোন ঠিকই আছে, আসলে জীবনে প্রথম কোনো মেয়ে তোকে এভাবে ইগনোর করছে, সেটা তুই মেনে নিতে পারছিস না। কথাটি শুনে জিয়ং রাগে বিছানায় গড়াগড়ি করতে শুরু করল। জিয়ংয়ের মেসেজের বন্যায় সং যখন দিশেহারা, তখন তার মনের ভেতরের সাহসী সত্তা তাকে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পেও না সং, জিয়ংয়ের সাথে তোমার আর কখনো দেখা হবে না, তাই এসব ভুলে যাও। পরদিন বাসস্টপে সঙের দুই বান্ধবী আয়না আর নিনা তার অনুপস্থিতির সুযোগ নিয়ে সঙের বিষয়ে গল্প শুরু করল। তারা জানত না সং ঠিক তাদের পেছনেই বসে সব শুনছে। পরক্ষণেই তাদের দেখা হলো এবং সং তাদের আগে কিছু না জানালেও বাসে ওঠার পর জিয়ংয়ের সব কাণ্ড খুলে বলল। আয়না দুষ্টুমি করে হেসে বলল, ছেলেটা নির্ঘাত তোর প্রেমে পড়েছে। এদিকে শহর থেকে দূরে এক জঙ্গলে জিয়ং তার বন্ধুদের সাথে সময় কাটাতে এলেও তার মন পড়েছিল ফোনের স্ক্রিনে। সং কেন রিপ্লাই দিচ্ছে না, এই রাগে সে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে চিৎকার করতে লাগলো। ওদিকে চই কিছু স্পেশাল খাবার নিয়ে সিয়ার কাছে এলেও সিয়া বন্ধুদের আড্ডায় মেতে থাকায় চই কিছুটা মন খারাপ করল। সে সংকে গ্রুপ মিটিংয়ের কথা মনে করিয়ে দিয়ে সেখান থেকে চলে এলো। চই যখন সংকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসল, ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল জিয়ং। জানলার ওপার থেকে সংকে দেখতে পেয়ে সে রাগে ফুঁসতে লাগল এবং ইশারায় হুমকি দিতে দিতে ভেতরে ঢুকে পড়ল। সং ভয় পেয়ে তাকে চুপি চুপি অনুরোধ করল, প্লিজ শপিং মলের এই হেনস্থার কথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে দুর্বল ভাববে। জিয়ং অবাক হয়ে বলল, কিসের বুলিং? আমিও সব জানতে আসিনি, আগে বলো তুমি কেন আমার মেসেজের রিপ্লাই করনি? সং বুঝতে পারল জিয়ং তাকে চিনতে পারেনি, হয়তো মেকআপ বা পরিবেশের কারণে। সে সাহস সঞ্চয় করে বলল, তোমার মেসেজে এত বেশি বানান ভুল ছিল যে আমি পড়তেই পারছিলাম না, তুমি কি ঠিকমতো লিখতে পারো না? এই কথায় জিয়ংয়ের আত্মসম্মানে আঘাত লাগল। তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। এমনকি চইও হেসে জিয়ংকে বলল, মেয়েটা তো মিথ্যে বলেনি। অপমানে জিয়ং সেখান থেকে গটগট করে চলে গেল। পরদিন স্কেচিং গ্রুপে জিয়ং হঠাৎ ঘোষণা করল সে মেম্বার হিসেবে জয়েন করতে চায়। সিয়া অবাক হয়ে বলল, তুই তো ড্রয়িং পছন্দ করিস না। জিয়ং সঙের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আগে করতাম না, এখন করি। সংবাদে সবাই তাকে স্বাগত জানালো। পরে জিয়ং একা পেয়ে সংকে বলল, আমি শুধু তোমার জন্য জয়েন করেছি, যাতে তোমার থেকে বানান ঠিক করা শিখতে পারি। বাড়ি ফিরে সং তার সাহসী সত্তার অনুপ্রেরণায় জিয়ংকে মেসেজ দিল, চলো পুরনো সব ভুলে বন্ধু হয়ে যাই,
জিয়ং খুশি হয়ে তাকে পরদিন দেখা করতে বলল, কিন্তু পরদিন সঙ্গে চোয়ের সাথে বুক স্টোরে যাওয়ার কথা ছিল। তাই সে জিয়ংকে মিথ্যা অজুহাত দিল যে তার শরীর খারাপ। দুর্ভাগ্যবশত বুক স্টোর থেকে ফেরার পথে জিয়ংয়ের সাথে তার দেখা হয়ে গেল। জিয়ং রেগে বলল, শরীর খারাপ বললে কেন? দেখা করতে না চাইলে সরাসরি বলতে পারতে, মিথ্যা বললে কেন? সং ও মেজাজ হারিয়ে চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমি দেখা করতে চাইনি বলেই মিথ্যে বলেছি, এখন আমার পেছন ঘোরা বন্ধ করো। পরের দিন গ্রুপের সবাই পিকনিকে গেলেও সং আর জিয়ংয়ের মধ্যে এক শীতল যুদ্ধ চলছিল। তাদের বিষণ্ণ মুখ দেখে সিয়া রাগে জিয়ংকে দুঘা বসিয়ে দিল। পরিবেশ হালকা করতে গ্রুপের সদস্য হিয়ং পরামর্শ দিল, ওদের দুজনকে একা কথা বলতে দাও, নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে হবে। সবাই যখন সরে গেল, সং অনুতপ্ত হয়ে জিয়ংয়ের কাছে ক্ষমা চাইল। জিয়ং শান্ত গলায় বলল, আমি জানি তুমি আমাকে কেন পছন্দ করো না, তুমি মেধাবী ছাত্রী আর আমি পড়াশোনায় কাঁচা। সং ম্লান হেসে বলল, আমিও খুব সাধারণ ছাত্রী, অ্যাভারেজ স্টুডেন্ট হওয়া কোনো পাপ নয়। জিয়ং সং এর দিকে তাকিয়ে মুচকি হাসল। এই প্রথম তাদের মধ্যে শত্রুতার প্রাচীরটা একটু যেন আলগা হলো। সং বুঝতে পারল জিয়ং ছেলেটা বাইরে থেকে জেদি হলেও ভেতরটা আসলে খুব সহজ। যাওয়ার সময় জিয়ং বলে গেল, বন্ধু হবে কিনা তা নিয়ে আরেকবার ভেবে দেখো। বাড়ি ফেরার পথে সং জিয়ংকে মেসেজ করল, সেদিন মিথ্যে বলার জন্য সরি, তুমি চাইলে কাল আমরা দেখা করতে পারি। মেসেজটা দেখে জিয়ং যেন হাতে চাঁদ পেল। পরদিন তারা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো। এক ক্যাফেতে হঠাৎ সেই 3 বুলি করা মেয়ের সাথে দেখা হয়ে গেল। সং ভয়ে পালাতে চাইলে জিয়ং তার হাত ধরে আটকে দিল। সে সঙের চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, ভয় পেও না, তুমি এখন আর আগের সেই দুর্বল সং নও, আমি তোমার সাথে আছি, যাও ওদের জবাব দিয়ে এসো। জিয়ংয়ের সাহসে সং যেন বদলে গেল। সে ওয়াশরুমে গিয়ে ওই মেয়েগুলোকে তাদেরই ভাষায় উচিত জবাব দিয়ে ফিরে এলো। ভিড়ের কারণে মেয়েগুলো আর কিছু করতে পারল না। জিয়ংয়ের প্রতি এক গভীর কৃতজ্ঞতা আর ভালো লাগায় সঙের মন ভরে উঠল। পরের দিন স্পিরিট ফিঙ্গার্স গ্রুপের মেম্বাররা ফ্যান্সি ড্রেস থিমে সেজে এলো। সেখানে এক বিশ্রী কাণ্ড ঘটল। শিয়া আবেগের বশবর্তী হয়ে চৈকে জড়িয়ে ধরতে গেলে চৈ ঘাবড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। শিয়া অপমানে সেখান থেকে চলে গেল। অন্যদিকে জিয়ং সঙের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে প্লেটের সব মিষ্টি একা সাবার করে ফেলল, যা দেখে সবাই হো হো করে হেসে উঠল। রাতের নিস্তব্ধতায় বাড়ি ফেরার পথে জিয়ং সঙের পিছু নিল। সং পেছনে ফিরে তাকাতেই জিয়ং সরাসরি প্রশ্ন করল, তুমি কি চৈকে পছন্দ করো? সং স্তব্ধ হয়ে গেল। তার মৌনতাকে জিয়ং হ্যাঁ ধরে নিল এবং ভীষণ রেগে সেখান থেকে চলে গেল। পরদিন সং তার বান্ধবীদের সব খুলে বলল। আয়নাফোড়ন কাটল, জিয়ং হয়তো চৈকে হিংসে করছে কারণ ও তোকে ভালোবাসে। সং লজ্জায় লাল হয়ে বলল, না, এটা অসম্ভব। তবুও জিয়ংয়ের সাথে দেখা করে সং মিথ্যে বলল, আমি চৈকে লাইক করি না। জিয়ং তাতে শান্ত হলেও মনে মনে ভাবল, সং এখন চমৎকার মিথ্যে বলতে শিখে গেছে। সঙের সাহসী সত্তাও তাকে বিদ্রুপ করে বলল, বাহ, বেশ দক্ষ হয়ে উঠেছ মিথ্যে বলায়। গল্পের মোড় ঘুরল যখন গ্রুপের পরবর্তী মিটিংয়ের থিম ঠিক করার দায়িত্ব সঙের ওপর পড়ল। নার্ভাস সং জিয়ংকে কল করে সাহায্য চাইল। সং আবেগী হয়ে বলল, তুমি আমার জন্য খুব লাকি, তোমার সাথে কথা বললেই আমি সাহস পাই। জিয়ং ইমোশনাল হয়ে আবারও সেই একই প্রশ্ন করল। সং আবারও মিথ্যে বলল। জিয়ং অভিমানী গলায় বলল, ঠিক আছে, তাহলে আমারও আর রাগ নেই, বলেই ফোনটা কেটে দিল। জিয়ংয়ের বন্ধু লি আর নুক আড়াল থেকে সব শুনছিল। তারা জিয়ংকে খ্যাপাতে শুরু করলো, তুই সঙের উপর রাগ করছিস কেন? চৈকে পছন্দ করিস বলে, নাকি তুই নিজেই ছেলেদের দিকে ইন্টারেস্টেড? জিয়ং রেগে মেগে বালিশ ছুঁড়ে মারল তাদের দিকে। একদিকে সঙের নিজের মিথ্যে বলার গ্লানি, অন্যদিকে জিয়ংয়ের অব্যক্ত ভালোবাসা আর চৈ সিয়ার মধ্যকার টানাপোড়েন, সব মিলিয়ে এক অস্থির কিন্তু মায়াবী আবহে শেষ হলো গল্পের প্রথম পর্ব।